ভয়। ভয় পেতে আমরা খুব ভালোবাসি। কখনো ভূত, কখনো পিশাচ, কখনো দানব। কিছু না কিছু ভাবে ভয়ের রসদ আমরা জোগাড় করে নিই। কিন্তু শুধু কি তাই? ভয় আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। ব্যক্তিগত বা কাছের জীবন, কিছু বিশেষ পরিস্থিতি, কাছের দূরের মানুষ, এমনকি কখনো নিজেরাই নিজেদের কাছে ভয়ের কারণ হয়ে উঠি অজান্তে। আরে 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 জ্ঞান দিচ্ছি না আসলে, মানে যেটা বলতে চাইছি তা হলো আজকাল আমাদের হাসির কারণ একটু কমে গেছে, তো তাই তাই স্টোরিজ আনফোল্ড আজ একটু হাসির কারণ নিয়ে এসেছে আপনার কাছে। আশা রাখবো আমাদের শিল্পীদের অভিনয়ের মাধ্যমে এই গল্পগুলো আপনার কান ছুঁয়ে হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাবে, হ্যাঁ, এবং আপনার ঠোঁটের কোণে এক টুকরো হাসি হয়ে ফুটবে। যদি আমাদের গল্প আপনার ভালো লাগে তাহলে অবশ্যই স্টোরিজ আনফোল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, কেমন? সুকুমার রায়, যাকে নিয়ে নতুন করে কিছু বলা নেহাতি বাহুল্য। তার বহুমুখী প্রতিভার অনন্য প্রকাশ তার অসাধারণ ননসেন্স ছড়াগুলোতে। তার প্রথম ও একমাত্র ননসেন্স ছড়ার বই আবোল তাবোল শুধু বাংলা সাহিত্যে নয় বরং বিশ্ব সাহিত্যের অঙ্গনে নিজস্ব জায়গার দাবি রাখে। সন্দেশের সম্পাদক থাকাকালীন তার লেখা ছড়া, গল্প ও প্রবন্ধ আজও বাংলা শিশু সাহিত্যে মাইল ফলক হয়ে আছে। আজ স্টোরিজ আনফোল্ড নিয়ে এসেছে সুকুমার রায় রচিত লক্ষণের শক্তিশীল। আমরা পড়ার সুবিধার জন্য নাটকটিকে কিছুটা সরল করে নিয়েছি। শুরু হচ্ছে লক্ষণের শক্তিশীল। রামচন্দ্রের শিবির। বানর সেনাসহ রাবণের সাথে যুদ্ধ করতে উপস্থিত হয়েছেন তিনি। সাথে আছেন ভাই লক্ষণ, সুগ্রীব, মহামন্ত্রী জাম্বুবান, হনুমান ও বিভীষণ। এই মুহূর্তে রামচন্দ্র শিবিরের মধ্যে গদি মোড়া সিংহাসনে বসে আছেন। পাশেই রয়েছেন লক্ষণ, বিভীষণ, মহামন্ত্রী জাম্বুবানও উপস্থিত। চলছে গুরু গম্ভীর সব আলোচনা। সামনেই রাবণের সাথে যুদ্ধ। সে কি কম কথা? তা কি কথা হচ্ছে একটু শুনে নেওয়া যাক। কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি, রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাত চ মমারো চ। তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যিই মরেছে। রাজ স্বপ্ন কখনো মিথ্যে হয় না। হয় না, হয় না, হবে না, হতে পারে না। আমি হনুমানকে বললুম, যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়ে আয়। হনুমান এসে বললে কি, ফেলবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। বাহ 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 বাহ, একদম মরে গেছে। ব্যাস, আর চাই কি? খুব ফুর্তি করো। ওই দেখ, রাবণের রথ দেখা যাচ্ছে, দেখেছিস? ওইটা রাবণ, ওই যে লাঠি কাঁধে। সে কি, রাবণ বেটা তবু মরেনি? বেটার জান তো খুব কড়া। এই হনুমান বেটাই তো মাটি করলে। তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই গোল চুকে যেত। তা না, বেটা বিদ্যে জাহির করতে গিয়েছে, একেবারে মরে গেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে। কি হে, খবর কি? আগে আমি এইমাত্র আসছি। ব্যাস, মস্ত খবর দিয়েছো আর কি। এইমাত্র আসছো, তার জন্য টোপ ফেলতে হবে নাকি? আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। আগে আমি চান টান করেই পুঁই শাক চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকি দিয়ে 4টি ভাত খেয়েই অমনি বেরিয়েছি। অবশ্যই আজকে পাঁজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছিল, কিন্তু কি হলো জানেন, আমার কুমড়োটা ওই পচে যাচ্ছিল কি না। বাজে বকিস নে, কাজের কথা বল। হ্যাঁ হ্যাঁ, কাজের কথা বলি। খেয়ে উঠেই ঘন্টা 2-3 জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাক ঢোল বাজছে। আবার বাজে বকছে রে। এই মার 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 বেটাকে, বেটার কান কেটে দে। এই বেটার এই ধ্যারা চলছে যেন রেকারিং ডেসিমেল। এই বেটা দুধ, তুই ভালো করে শুরু থেকে শেষ অবধি পরপর বলবি কি না বল। তারপরে কি হলো শুনি।
তত কিম। আসিছে রাবণ, বাজে ঢক্ক ঢোল, মহা ধুমধাম, মহা হট্টগোল। আচ্ছা বেশ, তারপর? শুধু কি ঢাক ঢোল নাকি মশাইরা, শাঁখ সানাই করতালও বাজছে, আবার উলুও দিচ্ছে। তার সাথে করতাল, ঝংকার, অস্ত্রের জননজন জনঞ্জন। উফ, সে কি ব্যাপার! ব্যাপার তো বুঝলুম, তারপর লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে, উড়িছে পতাকা সম্মুখে পশ্চাতে। তত কিম, তত কিম, তত কিম। বীর দর্পে সবে করে কোলাহল, মহা আস্ফালনে কাঁপে ধরাতল। আহ, কাব্য করতে কে বলেছে? ঠিক করে পুরোটা বল না হতভাগা। তাহাদের রুদ্র দাপটের চোটে ভয় প্রাণ উড়ে পিলে চমকে ওঠে। পিলে চমকে গেল একেবারে, যত সব। আজি দুর্দিনেতে নাহি কারো রক্ষা, সবাই দলে দলে মরে যাব, পাবো অক্কা। চবরা বেয়াদব, মুখ সামলে কথা বলিস। তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত দূরে? আগে এখান থেকে প্রায় 5 ঘন্টার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, 5 ঘন্টা না 25 ঘন্টা। আগে একটু দ্রুত হাঁটলে ওই পোয়া ঘন্টাও হতে পারে। তুমি কি করে আসছিলে? হামাগুড়ি দিয়ে? কোন দিকে আসছিল বলো তো? আগে তা তো জিজ্ঞেস করিনি। বেটা, তুমি আছো কোন কর্মে? তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? আগে তাড়াতাড়ি, আগে আস্তে আস্তে, আগে না সেটা না ঠিক ঠাউর করে দেখিনি। এটা কোথাকার অপদার্থ রে? দে ওটাকে তাড়িয়ে দে। এই জাম্বুবান, মানে মন্ত্রী মশাই, একটা কথা শুনুন, কানে কানে বলবো। কোন মানুষ কথাকার, তোর দাড়িতে ভারী গন্ধ। শুনবো না, শুনবো না। এই, এই, বেটা হাসছিস কেন রে? বেয়াদব, এই, কই আমার লাঠিটা কই? বেড়া, বেড়া, দূর হ এখান থেকে, বেড়া, বেড়া, বেড়া এখান থেকে। আরে কোন আরে লাগবে তো, আরে লাগবে তো, উফ বাবা রে, লাগছে তো। ওরে ওরে, কে কোথায় আছিস? এই আমার গদাটা নিয়ে আয় তো, গদাটা। কেন গদা? কেন গদা দিয়ে কি হবে? রাবণকে ঠ্যাঙাবো। পুরনো শ্লোকে ঠিকই লিখেছে বটে, শাস্ত্রর পড়েও লোকে মুখ্যু হয়। এই বেটাদের ভুঁড়ি ভরা বিদ্যে আর এত অহংকার যে ধরাকে সরা ভাবছে। ভালো কাজে কারো উৎসাহ নেই, যত ভক্তিহীন ভণ্ড আর নিষ্কর্মার দল। রোগা রোগা হাতে দেখি মোটা মোটা লাঠি, প্লীহাগ্রস্ত ভুঁড়ো পেট, ঠ্যাং যেন কাঠি। ক্ষীণ দেহ খর্ব কায়, মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তি দাঁড়ি। এই বলে সুগ্রীব সবলে গদা ঘোরাতে লাগলেন। তার আশেপাশের সবাই ঘা খাওয়ার ভয়ে সরে দাঁড়ালো, আর ওর মুখের দিকে চাইতে লাগলো। তাদেরকেই এতক্ষণ নিষ্কর্মা, মূর্খ এইসব বলা হয়েছে, কিন্তু এই মুহূর্তে এ রাবণ বোধহয় আসছে। যা যা, বেটা এতক্ষণ একটা বাসি খবর নিয়ে এসেছে। চলো হে লক্ষণ, আমরা যুদ্ধ করি গিয়ে। হ্যাঁ হ্যাঁ চলো। এক্ষুনি চলো সব, চলো চলো চলো। চলো তাহলে। সবাই মিলে পৌঁছে গেল যুদ্ধের জায়গায়। আশেপাশে আর কাউকে দেখতে না পেয়ে সুগ্রীব একটু এগিয়ে গিয়ে দেখতে লাগলো এদিক ওদিক। কেউ নেই তো? যাক বাবা, একটু হেঁটে নি। বাবারে, একটু কন কন করছে যে। ও বাবারে, দেখ 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 দেখ, হাঁটছে দেখ। বাঁদুরে বুদ্ধি কি না! ধুৎ, যুদ্ধ করতে এসছিস, অমনি করে হাঁটলে লোকে বাঙাল বলবে যে। এমনি করে হাঁট, এই যে সোজা হয়ে আমার মতো, বুঝলি? আরে রেখে দাও তোমার ভরম। আমাদের দেশে ওরকম হাড় গিলের মতো করে কেউ হাঁটে না, বুঝলে? এই তোদের দেশে আবার হাঁটতে জানে নাকি রে? হ্যাঁ, আচ্ছা মানুষ তো। এই 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 এই, মানুষ বললে কেন হে? হ্যাঁ, মানুষ বললে কেন? খামোকা গালাগালি দিচ্ছ কেন? হ্যাঁ, ওরে তোরা পালিয়ে আয়, এই রাবণ আসছে রে। কই? ওরে ওরে, চল চল, কেটে পড়ি কেটে পড়ি। এই যদি রাবণের ঘুষি একখানাও লাগে, উড়ে বাবারে মরে যাবো যে। চল চল, পালিচ পালিচ পালিচ, শেষটায় লাঠির গুঁতো খেতে হবে। এই শোন, আমার না হঠাৎ মনে পড়েছে, আমার একটা বড্ড জরুরি কাজ বাকি আছে রে। সেটা চটপট করে সেরে আসছি, কেমন? হ্যাঁ, আসছি রে। হ্যাঁ আসছি, আমি এক্ষুনি আসছি। আরে 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 শোন, আরে আরে শোন, ওদিকে কোথায় যাচ্ছিস? আরে শোন, কই রে? দেখো, আবার কেটে পড়লো।
এইবার বোধহয় রাবণ আসবে। আজ কিছু একটা হয়ে যাবে। এসপার নয় অস্পার। কিরে বেটা, একা একা কি বকছিস? যুদ্ধ করবি নাকি ভয়ে পালাবি বল? এই 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 মুখ সামলে কথা বল, নইলে ঝ্যাঁটা মেরে তোর দাঁত ভেঙে দেবো। আয় আয়, তোকে জমির বাড়ি পাঠাবো। আয় আয়। তবে রে বেটা গুলিখোর চ্যাংড়া, এমন আছাড় মারবো যে তোর হাড় একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ, আয় আয় এদিকে, তোকে আমি ঠেঙিয়ে ল্যাংড়া বানিয়ে ছাড়বো। আরে রাখ তোর গলাবাজি, তোর শেষ সময় এসে গেছে রে বেটা ছুঁচো, বেটা পাজি কোথাকার। আরে ঠাকুরের নাম নে, আমার পাল্লায় পড়েছিস, দেখি তোকে কে বাঁচায়। আয়। দেখ বেয়াদব, যা বললি তাতে আমি খুব রেগে গেছি। ক্ষমা চা, নয়তো জমের বাড়ি যা। এই নে এক ঘা। আরে বাবা রে, মাথা ফেটেই গেল মনে হয়। বাবা গো, কি সর্বনেশে গদার ঘাগো। কেটে পড়ি বাবা, প্রাণ নিয়ে কেটে পড়ি। ওরে বাবা। ছি ছি ছি, এত গর্ব করে, এত আস্ফালন করে শেষটায় চম্পট দিলে। সেম সেম। ওই, ওটা কে রে? লক্ষণ মনে হচ্ছে। হ্যাঁ, সেই বেটাই তো। দাঁড়া, আসুক একবার। কে বেটা লক্ষণ? তোর দেখছি আমার সাথে লড়াই করার খুব শখ। হ্যাঁ, দেখ আমায়, আমি স্যান্ডোর মতো পালোয়ান। তুই বেটা চিমড়ে, তুই কি আমার সাথে পারবি? সব বেটাকে নিকেশ করবো আজ। হর 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 হর, মার 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 মার, কাট 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 কাট। আরে আরে, এ তো তীর ছুটছে যে, এটা কেমন হলো? এটা তো সিলেবাসে ছিল না খুড়ো। আহ আহ আহ, লাগবে তো। আয় হায়, লেগেছে। উফ উফ, হায় হতস্মি। বাবা, আমার সাথে চালাকি, আবার খুঁড়ো বলতে এসে। মেরেছি শক্তিশাল, এখন ঠেলা সামলাও। দেখি তো বেটার পকেটে কি আছে। ধুর, তো 4টি খুচরো পয়সা। এই, কেউ দেখছে না তো? হ্যাঁ, এ কি হচ্ছে? সব দেখে ফেলেছি। দূর হ হনু কথাকার, আমি চললুম। এই ধর ধর ধর, এই রাবণ বেটা পালাচ্ছে। ধর বেটাকে। এ বানরগুলো কোনো কমবেন নয়। রাবণ বুড়ো এটা কি করলো বলতো? জ্যোষ্ঠীর বাড়ি সুগ্রীবে মারি করলে যে তার মাথা গুঁড়ো। বল তুই, আমাদের সুগ্রীব রাজা মহাতেজা, আর তাকে কি না। শুধু কি তাই, বুড়ো বেটা গদা ঘুরিয়ে লক্ষণের ধরাচুরো উড়িয়ে দিল একেবারে। সে যাই বলো ভাই, ব্যাটার বুদ্ধি অনেক। যুদ্ধটাও বলতে নেই ভালোই পারে, কিন্তু ব্যাটা বেজায় ভুঁড়ো। আরে এগুলো খালি বক বক। এদিকে আয়, ধর লক্ষণকে ধরে তোল বলছি। আরে ঠিক করে ধর না রে। নে, আমি ঠ্যাংটা ধরছি, তোরা তোল। আস্তে হনুমান আর তার দলবল মিলে লক্ষণকে নিয়ে চলল রামচন্দ্রের শিবিরে। লক্ষণের জ্ঞান নেই, তিনি শক্তিশাল লেগে আহত হয়েছেন। শিবিরে রয়েছেন রামচন্দ্র আর বিভীষণ। কিছু আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল, বোধহয় কোথাও যুদ্ধ বেঁধে থাকবে। তা হবে। আরে ওটা কি? ব্যান্ডেজ বেঁধে কে যেন এদিকে আসছে খুঁড়াতে খুঁড়াতে। আরে এই যে সুগ্রীব। আরে ও পালোয়ানজি, এ কি হলো? 60 আহা, কি হে সুগ্রীব, তোমার যে দেখছি বহারম্বে লঘু ক্রিয়া হলো। আগে বজ্র আটুনি ফসকা গেরো। যত তেজ বুঝি তোমার মুখেই। আগে হ্যাঁ, এই মুখে ন মারিতং জগৎ। আমি বলি কি, তুমি মস্ত যোদ্ধা। যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই, তরোয়াল নেই, খামচা মারেঙ্গা। আমি বরাবরই বলে আসছি। এই দেখ, এ তোর ঘ্যানে ঘ্যানানি আমার ভালো লাগে না একদম। রাবণের কেন বল এত বাড়াবাড়ি? পিঁপড়ের পাখা উঠে মরিবার তরে। জোনাকি যেমতি হায়, অগ্নিপানে ঋষি সম্বরে খদ্দত লীলা। তারপর কি যেন? আগে ঠিক কথা, রাঘব বল যাবে লভে অবসর বিশ্রামের তরে, তখনই তো মাথা তুলি চ্যাংড়া পুঁটি যত করে মহাস পালন। কেমন মেলালুম বলো দেখি। এত গোলমাল কিসের হে?
রাবণ এদিকে আসছে না তো? হ্যাঁ, রাবণ আসছে। হ্যাঁ, আমার ছাতাটা কোথায় গেল? হ্যাঁ, ছাতাটা, ব্যাগটা কই? ব্যাগটা কই? হ্যাঁ রে, তোর গায়ে জোর আছে, আমায় কাঁধে নিতে পারবি? ওরে বাপরে, ওই গোদা শরীরে আমার কাঁধে উঠিস নি রে, ওরে উঠিস না, ওরে ফেলে দেবো। এই কি হচ্ছে এসব? আরে এখন কি এমন করতে আছে? আরে এই যে শ্রীমান লক্ষণ আসছেন। ওহ, যাক বাবা, রাবণ না। বাঁচা গেল। অত হল্লা করে আসছে কেন? চেঁচাতে বারণ কর। আগে আগে তিনি আসছেন ঠিক নয়, তবে তবে হ্যাঁ, একরকম আসছেনই বটে, মানে 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 তাকে নিয়ে আসছে আর কি। এই লোকটার কান মোলে তাড়িয়ে দাও তো, বেটা হেঁয়ালি পাকাবার আর জায়গা পায়নি। হায় 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 হায়, কি হলো কি হলো? হায় হায় হায়, কি হলো? হায় 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 হায়, রামচন্দ্র যে একবারে মুচ্ছ গেলেন। এতগুলো লোক কি সেখানে ঘোড়ার ঘাস কাটছিল নাকি? এই বানরের দল, এটা তোদের কলা খাবার সময়? হ্যাঁ, কোথায় এসে রামচন্দ্রকে ধরে তুলবি তা নয়, কলা গিলছি। কেন, হনুমান বেটা কি করছিল? আমি এই আমি এই এই একটু বাতাসা খাচ্ছিলাম। বটে, তুমি বাতাসা খাওয়ার সময় পাওনি? হ্যাঁ, শোন হনুমান, স্পষ্ট করে বলছি, সাবধান হ। তুই হচ্ছিস একটা নিষ্কর্মার অবতার, বুঝলি? সারাক্ষণ নাকে তেল দিয়ে পড়ে পড়ে ঘুমোস। এই মুহূর্তে তোর 8 আনা জরিমানা করলুম। এই মোটে আটা না। তারপর তোমাদের মতলব কি স্থির হলো? এইবার সবাই মিলে রাবণ বেটাকে কিছু শিক্ষা দিতে হবে। দূর, চুলোয় যাক। ওরে বাবা রে, কি ব্যথা! কি জোর মেরেছিস রে রাবণ! অতভাগা, এত জোরে কেউ মারে? আমি একটু ঘুমোই বাপু, ওরা গিয়ে রাবণকে মারুক। এই যে শ্রীরামচন্দ্র উঠেছেন। তারপরে ওষুধপত্রের কি ব্যবস্থা করলে? ওই যা, ওষুধপত্রের তো কিছু ব্যবস্থা হলো না। মন্ত্রীমশাই গেলেন কোথা? জাম্বুবান তো ওই মানে একটু ঘুমোচ্ছেন। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, আর একবার উঠুন না। বাবা, এই যে কুম্ভকর্ণের ওপরেও টেক্কা দেয়। হ্যাঁ রে, আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি বেটা বেল্লিক, বেরসিক, বেআক্কেল, বেয়াদব, হাঁড়ি মুখো ভূত। রাগ করবেন না, রাগ করবেন না, কথাটা শুনুন। ব্যাপার হলো, আপনার বুদ্ধিটা ঠিক খুলছে না। কোথায় বিপদের সময় দুটো যুক্তির কথা বলবেন, তা না যখন তখন উল্টে পড়ে নাক ডাকছেন, কিছু বলতে গেলে গাল দিচ্ছেন। লক্ষণের এমন অবস্থা, সেটা চোখের সামনে দেখেও কিছু করছেন না। এই 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 আমার লেজ পাড়িয়ে দিলি কেরা? এই চুপ কর। বুঝলে হে জাম্বুবান, তুমি কিনা হচ্ছ প্রবীণ লোক, এ সম্বন্ধে নিশ্চয়ই তোমার খুব অভিজ্ঞতা আছে। আগে হ্যাঁ, তা তো আছেই, সে কথা আগে বললেই হতো। তা না, বেটারা খালি ধাক্কাই মারছে। মন্ত্রীমশাই, আরে ও মন্ত্রীমশাই, আমি ভাবি বুঝি ডাকাত পড়লো নাকি? হ্যাঁ, এইবার একটা কিছু ব্যবস্থা দিয়ে ফেলো। এই কাগজে যা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধগুলো চট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, কাল ভোর না হতেই উঠে নিয়ে আসবো। না 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 না, এত দেরি করলে হবে না, এখনই যা। এ আবার এত রাত্রে কোথায় যাব? এ সাপে কাটবে না বাগে ধরবে? বেটা শখের প্রাণ গড়ের মাঠ। না, ওষুধগুলো এখনই দরকার। এ হোমিওপ্যাথি লাগাও না। আমি যাব না। যা বলছি শোন, এই যা গাছের কথা লিখলাম, বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, এইসব গাছের শেকড় আনতে হবে। আমি ডাক্তারখানা চিনি নে। মরণ আর কি! এ কি কলকাতার শহর পেয়েছিস নাকি যে বাদগেট কোম্পানি তোর জন্য দোকান খুলে বসবে? কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড় আছে, জানিস তো? এ কৈলাস ডাক্তার আবার কে? বাহ, তোর কানগুলো দেখি ভারী সরেস। বেটা, কৈলাস পাহাড় জানিস নে? ও বাবা, সে কৈলাস পাহাড়! এত রাত্রে আমি অত দূর যেতে পারবো না। যাবি না মানে? পিটিয়ে লাল করে দেব, এক্ষুনি যা। দেখিস পথে শুধু শুধু দেরি করিস নে। আমার কান কটকট করছে। আহা, যা রে যা, আর গোল করিস নে।
এই কলাটা নিয়ে যা এবার। এই তারপর রাত্রিরের জন্য একটা সেনাপতি নির্বাচন করো। কেন, রাত্রিরে যুদ্ধ করবে নাকি? তা কেন, একজনকে একটু খবরদারি করতে হবে তো। তাছাড়া হয়তো লক্ষণকে নিয়ে জমদূতগুলোর সঙ্গে ঝগড়া করতে হতে পারে। আমার কথা শোনো সকলে, বিভীষণকে সেনাপতি পদ নিতে বলা হোক। তার চেয়ে যোগ্য বীর আর আছে কি? ঠিক কথা, উত্তম কথা। তাই তো, ভারী মুশকিলে ফেলে দিলে দেখছি। আহা, মুশকিলের কি আছে? না হয় যুদ্ধ করতে গিয়ে বীরের মতো মরেই গেলে, তাতে ক্ষতিটা কি শুনি? বেশ তো, তাহলে তাই ঠিক হলো। খবরদার, দেখো ভালো করে পাহারা দিও, কোনো বেটাকে পথ ছাড়বে না, স্বয়ং জম এলেও নয়। আর দেখো যেন ঘুমিয়ে পড়ো না। বিভীষণ তো রেগেই আগুন। সবাই চলে যাওয়ার পর তিনি একা পায়চারি করতে লাগলেন। কি গেরো রে বাবা, আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। জাম্বুবান বেটা আস্ত কুবুদ্ধির ঢেকি, ওই সমস্ত চক্রান্ত করেছে। আর আছে ওই সুগ্রীব, দুর্মতি চিরশত্রু কোথাকার। যদি কেউ রাত দুপুরে হামলা করে, একা কি করে ঠেকাবো? ওরে বাবা, আর জমের হাত থেকে নিস্তার নেই আমার। রাগের মাথায় এসব বলতে বলতেই বিভীষণ ভীষণভাবে পাহারা দিচ্ছেন। চারিদিকে তার সতর্ক দৃষ্টি, বীরের মতোই তার চলাফেরা। এরই মধ্যে মাঝে মাঝে ট্যাঁকে গুঁজে রাখা একটা ছোট্ট আয়না বের করে ভালো করে নিজের মুখটা দেখে নিচ্ছেন, আর নিজের মনেই বলছেন, ভাগ্যিস আয়নাটা ছিল। আহা আহা, এমন সুন্দর মুখ! ওহো! জাম্বুবানটা বলেছিল, দেখো যেন ঘুমিয়ে পড়ো না। তা বাবু, এমন অবস্থায় পড়ে যিনি ঘুম দিতে পারেন, তাকে আমি 500 টাকা বকশিস দিতে পারি। পায়চারি করতে করতে পা ধরে গেল। উফ, ওদিকটা আরেকবার দেখে নি বাবা। না, তবে এ পর্যন্ত কোনো দুর্ঘটনা হয়নি, তাতে আমার কিছু কিছু ভরসা হচ্ছে। চাই কি, হয়তো বিনা গোলযোগে রাত কাবার হয়ে যেতে পারে। যাক, একটু ঘুমিয়ে নেওয়া যাক। জমের তো এদিকে আসবার কোনো গতি কি দেখছি না। আর আসলেই বাকি, তাকে বাধা দেওয়াটা তো আর বুদ্ধিমানের কাজ হবে না। এই আমি বসলুম, ঘুম আসছে। আর ঠিক তখনই জাম্বুবান সেখানে এসে হাজির হলেন। দেখলেন বিভীষণ নিশ্চিন্ত মনে নাক ডেকে ঘুমোচ্ছেন। দেখেছ, আধ ঘন্টা যেতে না যেতেই ঘট ঘট করে নাক ডাকতে আরম্ভ করেছে। ওরে বিভীষণ, ওঠ ওঠ বলছি, ওঠ। কে রে? ও জাম্বুবান যে, খোঁচাতিস কেন? তুই বুঝি মনে করেছিলি আমি ঘুমিয়ে পড়েছি? আমি কিন্তু সত্যি করে ঘুমোইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে আর সমঝাতে হবে না। দিব্যি পড়ে নাক ডাকছে, আবার বলে সত্যি করে ঘুমাইনি। এই তুই টের পাসনি? আমি মিটমিট করে চেয়ে দেখছিলাম। না 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 না, এই মিট মিট করে দেখলে হবে না, ভালো করে পাহারা দিতে হবে, বুঝলি? আমি চললুম। এই ব্যাটা তো ভারী জোচ্চোর, আমার ঘুম ভাঙিয়ে দিল। দত্তর, এই আমি শুলুম। হ্যাঁ রে, বাড়িটা ঠিক চিনে এসেছিস তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, আরে এতদিন ধরে কাজ করছি, একটা বাড়ি চিনতে পারবো না? তোকে কি বাতলিয়ে দিয়েছিল বলতো? আমাকে বলে দিয়েছে যে সেই ডান দিকের উঠোনওয়ালা বাড়িটাই যাবি। ডান দিক তো এইটা, আর উঠোনকে উঠোন মিলে গেছে। তবে এটা ঠিকই এসেছি। হ্যাঁ, চল চল, মরাটা খুঁজে দেখি। এই 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 কিসে হোঁচট খেলাম রে? ওরে বাবা, এটা কে? কে রে? কে রে? এটা কি আছে? ও বাপু, এ মানুষ আছে নাকি? ও বাপু, মানুষ, জীবন্ত মানুষ। কই রে? এই কিছু তো বলছে না। তাহলে বোধহয় কিছু বলবে না। হ্যাঁ, বেশ অমায়িক চেহারা,
এই ওকে জিজ্ঞেস কর তো। তুই জিজ্ঞেস কর না। এই তুই জিজ্ঞেস কর না। আমি তোকে ধরে থাকবো। মশাই গো, মশাই শুনুন মশাই, একটু পথ ছেড়ে দেবেন মশাই। আমরা মশাই গরিব বেচারা মশাই। এ তো মজা মন্দ নয়, এরা দেখছি আমার ভয়ে থরহরি কম্পমান। চল একটু পাশ কাটিয়ে চলে যাই, চল না। ওরে না রে, এই যে চোখ রাঙাচ্ছে যে রে। দয়াবান গুণবান ভাগ্যবান মশাই গো, তোমার প্রাণী কি একটু দয়া মায়া নাই গো? তোমার তুল্য খাঁটি বন্ধু আর কাহারে পাই গো, তুমি ভরসা না দিলে অন্য কোথা যাই গো। এ সময়ে তোমার ভিন্ন কে আছে সহায় গো? কার্যোদ্ধার না হলে তো না দেখি উপায় গো। পথ ছেড়ে দাও, মুক্ত কণ্ঠে তোমার গুণ গাই গো। দয়াবান গুণবান ভাগ্যবান মশাই গো। এই এই, ভাগ ভাগ বেটারা, নাহলে একেবারে প্রহারেণ ধনঞ্জয় করে দেব। হ্যাঁ রে, পালাচ্ছিস কোথা? খালি হাতে গেলে যমরাজ কাউকে আস্ত রাখবে না। তাই তো এ তো ভারী মুশকিল হলো। এ কি করা যায় বল দেখি। আয় না, আমরাও বেড়ার সঙ্গে লড়াই করি গিয়ে আয়। কিন্তু যুদ্ধ করা কি আমাদের কাজ বল? হেরে যাবো যে। তবে তো মুশকিল, উপায় কি হবে? সাত করে কেবল প্রাণটা হারাবে। আমিও তাই বলি, লড়াইয়ে কাজ নাই, কাজে ইস্তফা এখনই দাও ভাই। হায় হায় কি ঘটিল, হায় এমন সাধের চাকুরি ঘুচিল। বেটারা রাত দুপুরে গান জুড়েছিস, চাপ কি রোগা করে দেব। যমদূতরা বেগতিক দেখে আবার পালাতে গিয়ে থমকে দাঁড়ালো। যমরাজ স্বয়ং এসে দাঁড়িয়েছে তাদের সামনে। দোহাই মহারাজ, দোহাই যমরাজ, আমাদের কিছু দোষ নেই। ওই এক বেটা আমাদের পথ ছাড়ছে না। ব্যাটারা তো মহাভিতু। দাঁড়া, তোদের পরে দেখছি, আগে বিভীষণকে ঠেঙাই। বিভীষণ, কই না বিভীষণ, কোথায় গেলি রে? এই মাটি করেছে, এখন উপায়? আটকাতে গেলে জম মারবে, না আটকালে রাম মারবে, উভয় সংকট। যা থাকে কপালে, বেটাকে পথ ছাড়বো না। তবে রে বেটা, আমাকে চিনিস? আমি থাকতে তুই আমায় আটকাবি? হ্যাঁ, তুই আমায় আটকাবি? এই আমি এগোলাম, আটকে দেখা। ওরে এইবার লড়াই বাঁধবে। আরে ভারী একটা মজা দেখা যাবে। ওরে বিভীষণ, পালা পালা, এই বেলা পালা। হ্যাঁ, ওই যে অস্তুর দেখছো, ওর একটি ঘা খেলেই সদ্য কেষ্ট প্রাপ্তি হবে। এই এই, তুই কে রে বেটা, মরতে এসেছিস? কালরূপী মৃত্যু আমি, যম নাম ধরি, সর্বগ্রাসী সর্বভূক, সকল সংহারী, সর্বকালে সমভাব সকলের প্রতি, ত্রিভুবনে সর্বস্থানে অব্যাহত গতি। ঠিক এই সময় হনুমান পাহাড় নিয়ে এসে হাজির। জয় রামের জয় বলেই হনুমান তার হাতের পাহাড় যমের মাথায় চাপিয়ে দিল, আর সাথে সাথেই যম পাহাড়ের ধাক্কায় উল্টে গেল। তাই না দেখে যমদূত দুজন একেবারে বোকার মতো দাঁড়িয়ে রইল। ও কি রে, ওই যা চাপা পড়ে গেল। তাই তো রে, চাপা পড়লো যে। আরে আরে আমার মাইনে কে দেবে? তাই তো, আমারও যে পাওনা আছে। ওগো, আমাদের কি হলো গো? ওগো, আমার যে ধনে প্রাণে মলুম গো। ও পালোয়ান মশাই গো, সর্বনাশ করলেন গো। হায় হায়, আমাদের কি হলো গো? ওরে, জম বেটা যে দিল ফাঁকি। ওদের 13 আনা মাইনে বাকি। আরে দেখ না বেটা মলো নাকি। আর চুল ধরে দে না ঝাঁকি, এই বিপদে কারে রাখি। হায় হায়, জম বেটা যে দিল ফাঁকি। এই গলা চেপে ধরলেন যে। ও হনুমশাই, ছাড়ুন ছাড়ুন দয়া করে। এই ভাগ ভাগ ভাগ, বেটারা গান ধরেছে, যেন কুকুরের লড়াই বেঁধেছে। চল ভাই কেটে পড়ি তাহলে আরো ঠেকাবে। চল কেটে পড়ি। যমদূতেরা প্রায় পড়ি কি মুড়ি করে দৌড়ে পালালো। সেদিকে খানিকক্ষণ বেজার মুখে তাকিয়ে বিভীষণ হনুমানকে বললেন, এই যা তো, এবার সকলকে ডেকে নিয়ে আয়, সব বানরকে ডেকে আনবি। ওটা কি রে? ওটা কি? আগে ওপরেরটা গন্ধমাদন পাহাড়। বেটা গো মুখ খুকোতাগার,
পাহাড় শুদ্ধ নিয়ে এসেছিস? আগে গাছ চিনি নে, আর ওই ওই নিচেরটা জমরাজ। আরে আরে করেছিস কি বেটা, কি করেছিস কি? থাক থাক থাক, অমনি থাক। আগে লক্ষণ একটা কিছু গতিক করে নেই, তারপরে দেখা যাবে। নাও জাম্বুমান, এবার ওষুধটা খাইয়ে দাও। এবার জ্ঞান ফিরল বলে। ওই তো চোখ খুলছে। বাবা, ক্যা বাত ক্যা বাত! ভাই আমার উঠে বসে পড়েছে। কি ওষুধের গুণ! হাজার হোক, হনুমান স্বদেশি ওষুধ এনেছে তো। তাই বলো, স্বদেশী না হলে কি এমন হয়? হ্যাঁ, এইবার জমকে ছেড়ে দাও। কয় রে বানরের দল, এদিক আয়। আমি এই পাহাড়টা তুলে ধরছি, আর তোরা জমকে টেনে তোল দেখি তো। ও পাহাড় ফেলে মারে, আজব লোকজন। সে কি, লক্ষণ তবে বেঁচে আছেন? তা নয় তো কি, তুমি জ্যান্ত মানুষ নিয়ে কারবার আরম্ভ করলে কবে থেকে হে? আগে আগে চিত্রগুপ্ত বেটা আমায় ভুল বুঝিয়ে দিয়েছিল। আমি এখনই গিয়ে বেটার চাকরি ঘুচোচ্ছি। হনুমান বেটা বুঝি ওকে চাপা দিয়েছিল? বেটার বুদ্ধি দেখো। তা বুদ্ধি থাকুক আর নাই থাকুক, ওষুধ এনে বাহাদুরিটা নিয়েছি তো। আমি পাহারা না দিলে ওষুধের কি হতো রে? ওষুধ আনতে আনতে জমের বাড়ি পৌঁছে যেত। আমারই তো বাহাদুরি। অর্থাৎ কি না আমার বাহাদুরি। আমি বললুম তবে তো বিভীষণ পাহারা দিল, আর বিভীষণ পাহারা দিল বলেই তো যমদূতগুলো আটকা পড়লো। আরে বেটা, ওষুধের ব্যবস্থা করলো কে? এ তোদের বুদ্ধি সে সময় উড়ে গেছিল কোথায়? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমি যুক্তির কথা না জিজ্ঞেস করলে তুমি হয়তো এখনো পড়ে নাক ডাকাতে। আর আমি যদি শক্তিশাল খেয়ে নাই পড়তাম তো এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না, আর তোমরা বিদ্যের জাহিরও করতে পারতে না, বুঝলে? যাক, এখন মেলা রাত হয়ে গেছে, তোমরা সব এখন যে যার বাড়ি গিয়ে ঘুমানোর চেষ্টা করে দেখো। তোমাদের মাথা ঠান্ডা হবে, আর আমিও এবার একটু ঘুমিয়ে বাঁচবো। এই আমায় কিছু বকশিস দেবে না? হ্যাঁ, ওকে চারটি বাতাসা দিয়ে মধুরেণ সমাপয়েত করে দাও। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। কেন রে নোটে মুরলি? বেশ কষি, তা তোর কি রে বাড়া? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজ আপনাদের হাসাতে স্টোরিজ আনফোল্ডের এই বিশেষ নিবেদন। বিভিন্ন চরিত্রে ছিল রাম, সৌরভ সরকার, লক্ষণ, শুভাশিস দাশগুপ্ত, বিভীষণ, শুভভদ্র, সুগ্রীব ও দ্বিতীয় যমদূত অঙ্কুর চক্রবর্তী, জাম্বুবান সুবীর চ্যাটার্জি, রাবণ ও প্রথম যমদূত শুভব্রত চৌধুরী, যম ও সভাদূত তমজিৎ দাস, হনুমান সজল দাস, প্রথম ও তৃতীয় বানর সুপ্রতিম দাস, দ্বিতীয় ও চতুর্থ বানর অভিরূপ আঢ্য এবং বর্ণনাকারী পৃথা চক্রবর্তী। গল্পের সূত্রধর আমি অঙ্কুর। কেমন লাগছে স্টোরিজ আনফোল্ডের গল্প পাঠ? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর যে অনুরোধটা শুরুতেই করেছি সেটা আবারও করছি, স্টোরিজ আনফোল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত।